দুপুরবেলা বাংলার গ্রামাঞ্চলে তখন নিস্তব্ধতা। পুরুষরা কাজে গেছেন, শিশুরা স্কুলে, বাড়িতে একা একজন মহিলা। হঠাৎ দরজায় টোকা। দরজা খুললেন, দেখলেন এক মাঝবয়সী লোক, পরিষ্কার জামা কাপড়, হাসি মুখ, হাতে একটা খাতা। বিদ্যুতের মিটার দেখতে এসেছি। মহিলা ভাবলেন স্বাভাবিক ব্যাপার, দরজা খুলে দিলেন। এটাই ছিল তার শেষ ভুল। পূর্ব বর্ধমান ও হুগলি জেলা জুড়ে 2013 থেকে 2019 সাল পর্যন্ত একে একে 9 জন মহিলা নিহত হলেন, বয়স 16 থেকে 75। সবার মৃত্যুর ধরন একই, গলায় সাইকেলের চেন, মাথায় লোহার রড। আর প্রতিবার পুলিশ এলো, কোনো ক্লু নেই। কিন্তু এই খুনি ছিল সবার চেনা মুখ, একজন সাধারণ ছোট ব্যবসায়ী, 3 সন্তানের বাবা। প্রতিবেশীরা বলতেন কত ভালো মানুষ। আমি সব্যসাচী চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্প চেনম্যান। কামরুজ্জামান সরকার বাংলার ইতিহাসের অন্যতম নৃশংস সিরিয়াল কিলার। জন্ম 1982 সালে মুর্শিদাবাদ জেলায়। 9 ভাই বোনের মধ্যে চতুর্থ। 13 বছর বয়সে মা মারা গেলেন, বাবা দ্বিতীয় বিয়ে করলেন। সেই থেকে পরিবারের পরিবেশ বদলে গেল। কিশোর কামরুজ্জামান স্কুল ছেড়ে পালিয়ে গেল, আর কখনো ফেরেনি। তারপর কিভাবে সময় কাটালো সেটা আজও পুরোপুরি জানা যায় না। কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। 2টো চুরির মামলায় আগে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু কোনো বড় সাজা হয়নি। গ্রেপ্তারের সময় তার বয়স 37। পূর্ব বর্ধমানে স্ত্রী, 2 ছেলে ও একটি মেয়েকে নিয়ে বাস। পেশা ভাঙারি বা স্ক্র্যাপ মেটালের ছোট ব্যবসা। পাড়ায় পরিচিত মুখ। দেখতে কেমন ছিল সে? গেট বেঙ্গলের রিপোর্ট বলছে এভিডেন্টলি প্রেজেন্টেবল। বয়স 30-এর শেষে, বেটে খাটো, পরিষ্কার পোশাক, লাল রঙের প্রতি বিশেষ ঝোঁক, হাসি মুখ, কথা বলার ধরন মোলায়েম। দেখলে মনে হবে একজন সফল সেলসম্যান। তার স্ত্রী জাহানারা বিবি পরে বললেন, আমি বিশ্বাসই করতে পারছি না সে এতগুলো খুন করেছে। 15 বছরে একবারও আমাকে একটা চড় পর্যন্ত মারেনি, বাচ্চাদের ভালোবাসত। তার বড় ভাই আনোয়ারুল ইসলাম জানালেন, 2-3 বছরে একবার দেখা হতো। কোথায় থাকে, কি করে, কিছুই বলতো না। কামরুজ্জামান তার পদ্ধতি পুলিশের কাছে নিজেই বিস্তারিত বলেছে, কিন্তু সে বলতে পারেনি বা বলেনি কেন সে শুধু মহিলাদের বেছে নিত, কেন এত নৃশংসভাবে, কেন হত্যাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। স্টেপ 1, রিকনেসেন্স, বাড়ির নজরদারি। একটি এলাকা বেছে নিত, কয়েকদিন দূর থেকে নজর রাখত, কখন পুরুষরা বাইরে যাচ্ছেন, কখন বাড়িতে একজন মহিলা একা থাকছেন। মূলত দুপুরবেলা, সেটাই ছিল তার কাজের সময়। স্টেপ 2, এন্ট্রি, বিদ্যুতের মিটার রিডার। সময় নির্ধারণ করে লাল মোটরবাইকে চড়ে পৌঁছত, দরজায় টোকা দিত, হাসি মুখ, বিদ্যুতের মিটার দেখতে এসেছি। তারপর ঢুকে পড়তো ভেতরে এবং নিশ্চিত করত মহিলা সত্যি একা আছে। স্টেপ 3, অ্যাটাক, চেন এবং আয়রন রড। মুহূর্তের মধ্যে সুযোগ দেখলে ঝাঁপিয়ে পড়তো, হাতে সাইকেলের চেন দিয়ে গলা চেপে ধরত, তারপর লোহার রড দিয়ে মাথায় আঘাত, মৃত্যু নিশ্চিত করত। স্টেপ 4, খুনের পর সামান্য চুরি এবং পালানো। হত্যার পর কিছু সস্তা গয়না বা সামান্য জিনিস নিয়ে যেত, কিন্তু মূল্য এতটাই কম যে পুলিশ স্পষ্ট বলেছে চুরি উদ্দেশ্য ছিল না, হত্যাই ছিল একমাত্র লক্ষ্য। লুট করা গয়না পরে বর্ধমানের কয়েকটি দোকানে বিক্রি করত। কামরুজ্জামান সরকার ছিলেন গভীরভাবে কুসংস্কারাচ্ছন্ন। তার জ্যোতিষী বলেছিলেন লাল রং তার জন্য ভাগ্যশালী। সে বিশ্বাস করত পুরোপুরি। তার মোটরবাইক ছিল লাল, হেলমেট ছিল লাল, পোশাকেও প্রায় লাল রং থাকত। এই লাল রং নাকি তাকে রক্ষা করবে সে ভেবেছিল, কিন্তু এই লাল রঙই হলো তার সর্বনাশ। কয়েকজন মহিলা সৌভাগ্যবশত বেঁচে গিয়েছিলেন। তারা পুলিশকে জানিয়েছিলেন লাল মোটরবাইক, লাল হেলমেটওয়ালা এক লোক
কিন্তু কামরুজ্জামান সেই বাইক ও হেলমেট একবারও বদলায়নি। জ্যোতিষীর কথায় বিশ্বাস রেখেছিল, লাল ছাড়লে ভাগ্য ফিরবে না। 29 মে 2019 পূর্ব বর্ধমানের গোয়ারা গ্রাম। পারুল মণ্ডল, বয়স 16, স্কুল ছাত্রী, বাড়িতে একা ছিলেন। দরজায় টোকা দিল কামরুজ্জামান। এই হত্যাটাই ছিল সবচেয়ে নৃশংস। প্রথমে সাইকেলের চেন দিয়ে গলা চেপে ধরলো, তারপর লোহার রড দিয়ে মাথায় বারবার আঘাত। পারুল মারা গেল। এরপরও সে থামল না। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বললেন, লাল মোটরবাইকে লোক দেখা গেছে। পুলিশ তখন বুঝলো এটাই সেই চেনম্যান যাকে এত বছর ধরে খুঁজছে। পুলিশ পরিকল্পনা করল 1 জুন 2019 পুলিশ সমস্ত ক্লু পাঠিয়ে দিল ট্রাফিক ম্যানেজমেন্টের সিভিক ভলান্টিয়ার্সদের কাছে। বলা হলো, লাল মোটরবাইক দেখলে থামাও। 2 জুন 2019 কালনা শহরের একটি চেকপয়েন্ট। সিভিক ভলান্টিয়ার্স অনির্বাণ ঘোষ ও খোকন সন্ত একটি লাল বাইক থামিয়ে ডিটেলস নোট করছিলেন। ঠিক সেই সময় আরেকটি লাল মোটর বাইক সেই ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করল এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল। সেই লোকটি কামরুজ্জামান সরকার। 3 জুন 2019 পুলিশ কাস্টাডিতে পাঠানো হলো 12 দিনের জন্য। জিজ্ঞাসাবাদ শুরু হলো এবং সে কথা বলতে শুরু করলো। কামরুজ্জামান পুলিশের কাছে সব বলল, একে একে প্রতিটি হত্যার বিবরণ, কোন বাড়িতে কতদিন নজর রেখেছিল, কিভাবে ঢুকেছিল, কিভাবে মেরেছিল। পুলিশ চার্জ করলো 15টি কেসে, 7টি মার্ডার কেস, 2টি রেপ কেস, 6টি অ্যাটেম্পটেড মার্ডার কেস। মোট 15 জন ভিকটিম, বয়স 16 থেকে 75। 2টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে, পূর্ব বর্ধমান ও হুগলি। কিন্তু একটা প্রশ্নের উত্তর সে দিতে পারেনি। কেন কেন সে এটা করত? কেন শুধু মহিলারা? কোনো ব্যক্তিগত রাগ, কোনো ঘটনা, কোনো মনোরোগ? সে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তার উকিল পরে বললেন সে একটি মেন্টাল এলমেন্টে ভুগছে। 6 জুলাই 2020 কালনা আদালত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ তপন কুমার মণ্ডল রায় দিলেন, the weapon used by the convict in committing offense, the manner in which the operation was carried out, and the determination with which the convict acted, as well as the nature of injury inflicted on the vital part of the body of the unfortunate victim, gives a clear picture of the cruelty and brutality with which the convict committed the offense. বিচারক এই কেসকে চিহ্নিত করলেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। পারুল মণ্ডলকে হত্যা, ধর্ষণের দায়, মৃত্যুদণ্ড। বাকি 14টি কেসে অন্য আদালতে বিচার চলছে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর সৌম্যজিৎ রাহা বললেন, আদালত মনে করেছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। আমি ম্যাক্সিমাম পানিশমেন্ট চেয়েছিলাম, কারণ সে একটি অসহায় নাবালিকাকে মাথায় আঘাত করে গলা চেপে ধরে ধর্ষণ করে হত্যা করেছে। এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? কামরুজ্জামানের স্ত্রী জাহানারা বিবি, যিনি তার সম্পর্কে কিচ্ছু জানতেন না, তিনিও বললেন, যদি সে একটাও খুন করে থাকে তাকে ফাঁসি দেওয়া হোক। এটাই শিক্ষা হবে অন্য অপরাধীদের জন্য। আমার অনুরোধ সরকারের কাছে, আমাকেও 3 সন্তানকে সাহায্য করুন। কামরুজ্জামান সরকার কোনো মনস্টারের মতো দেখতে ছিল না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। ক্রিমিনোলজিস্টরা বলেন, সিরিয়াল কিলারদের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। যেমন 1, শৈশবে ট্রমা বা অবহেলা। কামরুজ্জামান 13 বছর বয়সে মা হারিয়েছে, সৎ মায়ের সংসারে বড় হয়েছে, স্কুল ছেড়ে পালিয়েছে। 2, অর্গানাইজড কিলার। সে পরিকল্পনা করে টার্গেট বেছে নেয়, মেথড রিপিট করে, এটা ইম্পালসিভ নয়। 3, নর্মাল লাইফ মেনটেন করে, পরিবার, ব্যবসা, প্রতিবেশীদের সাথে স্বাভাবিক সম্পর্ক। আর 4, বেছে নেওয়া ভিকটিম, একা থাকা মহিলা, কারণ কোনো প্রতিরোধ নেই, সাক্ষী নেই। কামরুজ্জামানের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় লক্ষণীয়। প্রথমত,
বছর ধরে ধরা পড়েনি। এটা তার অর্গানাইজড নেচার প্রমাণ করে। দ্বিতীয়ত, সে নিজেই পুলিশকে সব বলেছে। কনফেশনের কোনো দ্বিধা ছিল না। এই নির্লজ্জতা সিরিয়াল কিলারদের একটি চিহ্নিত বৈশিষ্ট্য। তৃতীয়ত, জ্যোতিষীর কথায় বিশ্বাস করে লাল বাইক কিন্তু সে বদলায়নি। এই কন্ট্রাডিকশন অত্যন্ত বুদ্ধিমান পরিকল্পনার পাশে গভীর অন্ধবিশ্বাস, এটাই তাকে শেষ পর্যন্ত ধরিয়ে দিল। এই মামলা আমাদের তিনটি বড় প্রশ্নের মুখে দাঁড় করায়। প্রথম প্রশ্ন, নিরাপত্তা কোথায়? বাংলার গ্রামাঞ্চলে দুপুরবেলা লক্ষ লক্ষ মহিলা একা থাকেন। দরজায় অপরিচিত কেউ এলে তারা খুলে দেন, কারণ সমাজে সেটাই স্বাভাবিক। কামরুজ্জামান এই বিশ্বাসকেই অস্ত্র বানিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, পুলিশ কেন 6 বছর লাগালো? দুটি জেলায় ভিন্ন পুলিশ স্টেশনে কেস দায়ের হয়েছিল, কিন্তু প্যাটার্ন একই ছিল। চেন, আয়রন রড, একা মহিলা, দুপুর। এই কেসেসগুলো যদি আগে একত্রিত করে দেখা হতো, হয়তো চেনম্যান অনেক আগেই ধরা পড়ত। পুলিশ সিস্টেমের আন্তঃজেলা কমিউনিকেশনের দুর্বলতা এই কেসে স্পষ্ট। তৃতীয় প্রশ্ন, কে এই স্বাভাবিক মানুষ? সবচেয়ে ভয়ের কথা হলো, কামরুজ্জামান সরকার প্রতিদিনের জীবনে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। স্ত্রীর কাছে ভালো স্বামী, সন্তানদের কাছে স্নেহশীল বাবা, প্রতিবেশীদের কাছে ভদ্র মানুষ। কিন্তু দুপুরে লাল বাইকে চড়ে বেরোলে সে হয়ে যেত সম্পূর্ণ ভিন্ন মানুষ। এই দ্বিচারিতা, এটাই সবচেয়ে বড় আতঙ্কের কারণ। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম চেনম্যান কেস নিয়ে। পারুল মণ্ডলের বয়স ছিল 16। তার স্বপ্ন ছিল পড়াশুনো করবে, বড় হবে। সেদিন দুপুরে দরজা খুলে দিয়েছিল সে। সেটাই ছিল তার শেষ সিদ্ধান্ত। 6 বছর ধরে 9 জন মহিলা বাড়িতে একা, নিরীহ, সম্পূর্ণ অপ্রস্তুত। লাল মোটরবাইক এলো, দরজায় টোকা দিল। 2025 সাল, মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু ক্যালকাটা হাইকোর্টে অ্যাপিল চলছে। চূড়ান্ত বিচার এখনো শেষ হয়নি। আর প্রতিদিন বাংলার লক্ষ লক্ষ মহিলা দুপুরবেলা বাড়িতে একা থাকেন। দরজায় টোকা পড়ে, তারা খুলে দেন, কারণ এটাই স্বাভাবিক। কিন্তু কতটা নিরাপদ সেই স্বাভাবিকতা? এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে ভাবতে হবে। আপনি কি এই ধরনের ক্রাইম থেকে সমাজকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন? প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। নিচে কমেন্ট করে জানান। এই গল্প যদি আপনাকে ভাবিয়ে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, আরো মানুষ জানুক। আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।